গল্পের উড়োচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা, কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব ৩৭। আগের পর্বের পর। রান্নাঘরে মাথায় হাত দিয়ে কাঁদো কাঁদো মুখে বসে আছে হরিপদবাবু। তার সামনে চালের ড্রামে রাখা আছে, যেটায় চাল ও ডাল একসাথে মিশে গেছে। মোহিনী দেবী যাওয়ার সময় আদেশ করে গেছেন আজকের মধ্যে যেন চাল আর ডাল আলাদা রাখা হয়। তিনি বাড়ি এসেই কাজ সম্পূর্ণ দেখতে চান, না হলে তার হাত খরচ বন্ধ। অনেকক্ষণ ধরে ড্রামের দিকে একভাবে তাকিয়ে থেকে একসময় কেঁদেই ফেললেন হরিপদবাবু। কৃষ্ণ কৃষ্ণ, আমি কি করব কৃষ্ণ? এত ভয়ঙ্কর কাজ দিদি আমাকে কি করে দিয়ে গেল কৃষ্ণ? সারা রাত ধরে বাঁচলেও যে বেঁচে শেষ হবে না। কি করব আমি? সবচেয়ে বড় কথা, ভাগ্নে আমাকে যে কাজটা দিয়েছিল আমি সেটা করতে না পারলে ভাগ্নেও টাকা দেয়া বন্ধ করে দেব। আমি কি করব কৃষ্ণ? ওনার কান্নার মাঝেই পাশে থাকা মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে তয়নের নাম দেখেই কান্নার মাত্রাটা আরও বেড়ে গেল। ভাগ্নের ফোন কৃষ্ণ কৃষ্ণ, আমাকে তো ফোনের ভেতর থেকেই জ্যান্ত চিবিয়ে খাবে। আমাকে রক্ষা করো কৃষ্ণ, রক্ষা করো। এই বলে তিনি ফোন তুলতেই ফোনের অপর প্রান্ত থেকে কর্কশ কণ্ঠে কথা এলো। কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ফোন করছি? কাজ করছিলাম তো, তাই লক্ষ্য করিনি ভাগ্নে। কাজ করছিলে মানে? ওরা কি এখনো বেরোয়নি? বেরিয়ে গেছে ভাগ্নে, সদল বলে বেরিয়ে গেছে। আমি, ঝুমা আর জামাইবাবু ছাড়া সবাই চলে গেছে। তুমি তাহলে ঘরে কি করছো? ফলো করতে বলছিলাম না? আমি নিরুপায় ভাগ্নে। দিদি আমাকে চাল ডাল আলাদা করতে দিয়েছে, তাও 1 ড্রাম। তার আসার আগেই কাজ শেষ করে রাখতে বলেছে। দিদির কাজ করার জন্য রয়ে গেছো ঘরে, আর আমার কাজটার কি হবে? তুমি অন্য কাউকে লাগিয়ে দাও না ওই কাজে ভাগ্নে। আজকের মতো লাগিয়ে দাও, রাগ করো না। তনয় ফুঁসতে ফুঁসতে বলল, ঠিক আছে, তোমার বকশিসটাও এবার থেকে অন্য কেউই পাবে। এই বলে হরিপদবাবুর কিছু বলার আগে তনয়ের আগে ফোন কেটে দিল, আর হরিপদবাবু আবার কান্নায় ভেঙে পড়ল। এদিকে তন্নি, কলি, তিতলি, মোহিনী দেবী, পায়েল ও আহিল ইডেনে হাজির হলো। আহিল ওদের পাশের নম্বর অনুযায়ী সিটে সবাইকে বসিয়ে দিল। সামনের কয়েকটা রো এর পরেই ওদের সিট। ওরা নিজেদের মতো বসে পড়ায় কিছুক্ষণ পরেই পেছন থেকে কেউ বলল, কেমন আছো তন্নি? অচেনা কণ্ঠে তন্নির নাম শুনে সবাই ফিরে তাকালো, আর যাকে দেখলো তাতে সবাই অবাক হয়ে গেল। তন্নি বলল, দীপান্বিতা দেবী আপনি? এমন সময় আহিল এসে দীপান্বিতা দেবী ও তার পাশে থাকা ভদ্রলোককে পায়ে হাত দিয়ে প্রণাম করল। আহিল বলল, কেমন আছো আন্টি? কেমন আছো আঙ্কেল? দীপান্বিতা দেবী বললেন, ভালো আছি বলে পেছন দিকে ইশারা করলেন। সেই ইশারা অনুসরণ করে আহিল পেছনে ফিরে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আহিল হেসে বলল, আমি জানি আন্টির সাথে তোমাদের পরিচয়টা সঠিকভাবে হয়নি, তাই আমি সঠিকভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। ইনি হলেন দীপান্বিতা কুন্দ্রা, রাজের মা। তারপর পাশের ভদ্রলোককে দেখিয়ে বললেন, আর ইনি হলেন আয়ুষ্মান কুন্দ্রা, রাজের বাবা। ওনাদের আসল পরিচয় পেয়ে তন্নি, কলি আর পায়েল ওনাদের প্রণাম করলো, আর মোহিনী দেবী হাত জোড়ে করে নমস্কার করলেন। স্টেজে তখন অন্যান্য সাইড সিঙ্গাররা গান গাইছে। তিতলি বায়না ধরল আইসক্রিম খাবে। কলি উঠে যাবে তিতলিকে নিয়ে, তখন তন্নি ওকে বাধা দিয়ে নিজে যাবে বলে উঠে গেল। দীপান্বিতা দেবীও ওদের সাথে উঠে গেল। আইসক্রিম দোকানে গিয়ে দীপান্বিতা তিতলির পছন্দ মতো আইসক্রিম কিনে দিল। তারপর ওরা ভিড় কাটিয়ে চলল নিজেদের জায়গার দিকে। তখনই আর কে বলে প্রতিধ্বনি হতে শুরু করলো। পুরো স্টেডিয়াম আর রাজ স্টেজে উঠল। সবাইকে হাই হ্যালো জানাবার পর বলল, আজ আমি আমার জন্মভূমি আমার বাংলার মাটিতে দাঁড়িয়ে রয়েছি, তাই সূচনাটা হোক বাংলা গান দিয়ে। আপনারা রাজি তো? হৈ হৈ করে উঠল সবাই, অর্থাৎ তারা সবাই রাজি, বাংলা গানেই অনুষ্ঠানের সূচনা করতে রাজি। তারপর রাজ একবার সামনের সিটগুলোতে চোখ বুলালো, কিন্তু সবাইকে দেখতে পেলেও তার কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেল না। তার মনটা একটু খারাপ হয়ে গেল। সেটা আহিল বুঝতে পেরে পেছন দিক থেকে ইশারা করতে
রাজ একটু দূরে তাকাতেই তার হার্টবিট মিস করে গেল। সে গ্রিন কালারের শাড়ি পরে চুলটা খুলে রেখে তিতলির হাত ধরে নিজের সিটের দিকে এগিয়ে আসছে তন্নি। শাড়ির আঁচলটা একটা পিন করে ছেড়ে দেওয়া, হালকা হাওয়া তার আঁচলটা হালকা হালকা উড়ছে, তার সাথে তার খোলা চুলগুলিও উড়ছে। তার ফলে তন্নি এক হাত দিয়ে একবার চুল ঠিক করছে তো আর একবার আঁচল সামলাচ্ছে। সব মিলিয়ে রাজের হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। মিউজিক ইনস্ট্রুমেন্টসের আওয়াজে রাজের হুঁশ ফিরল। সে একটা ঘোরের মধ্যে গান গাইতে লাগলো। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ নয়নে চেয়ে থেকেছি। মনতোষ বর্মনের বাড়িতে আজ মদের আসর বসেছে, মেয়েও বাদ নেই। ষাটোর্ধ বয়সী মনতোষবাবুর লালসার কাছে তার বয়সটা সংখ্যা মাত্র, তাই মদ ও মেয়ে মানুষের প্রতি চাহিদাটা তার কম না। তার ওপর আজকের অতিথি হলেন তনয় চ্যাটার্জি। অফিসের কাজে দিল্লি যাওয়ার নাম করে মনতোষবাবুর নিমন্ত্রিত আসরে এসে যোগদান করেছেন। সেই বাড়িরই একটা রুমে একলা দাঁড়িয়ে আছে নিতিন, হাতে রয়েছে পামেলার ফটো। ছবিতে পামেলার হাসি মুখটা দেখে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। 3 বছর প্রেমের পর বিয়ে করেছিল তারা। যার পাশে সব সময় থাকার প্রতিজ্ঞা করেছিল সে, সব বিপদ থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিল। তার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়াতে পারেনি সে নিজের মনেই বলল, এক আদর্শ সন্তান হতে গিয়ে সবচেয়ে খারাপ স্বামী আর খারাপ পিতা হয়ে গেলাম আমি। তনয়ের ফোনটা বেজে উঠতে সে আসর থেকে উঠে শোরগোলের বাইরে গিয়ে ফোন ধরল। হ্যাঁ বলো, ওখানে পৌঁছে গেছো? অপর প্রান্তে থাকা ব্যক্তি বলল, হ্যাঁ স্যার, পৌঁছে গেছি। তোমাকে মেয়েটার ফটো পাঠিয়েছি, দেখো কি করতে হবে, মনে আছে তো? মনে আছে স্যার। মেয়েটাকে তুলে আনতে হবে, আর তা যদি সম্ভব না হয় তবে যে কোনোভাবে মেয়েটার মিসক্যারেজ করাতে হবে, তাই তো? কাজ হয়ে যাবে স্যার, চিন্তা করবেন না। কাজ হয়ে গেলেই বকশিসটাও পেয়ে যাবে, কিন্তু ওর সাথে বাকি সবাইও থাকবে। তুমি ওদের চোখে ধুলো দিয়ে পারবে তো কাজটা করতে? হ্যাঁ পারবো। আমি তো জেনে নিয়েছি ওরা কোন রোতে বসেছে। ওখানে আমার ঠিক করা একটা মেয়ে পৌঁছে যাবে সিট খোঁজার নাম করে। তারপর আপনার দেয়া ফটোর মেয়েটার গায়ে ইচ্ছে করে খাবার ফেলে দেবে, আর সেটা পরিষ্কার করার জন্য মেয়েটা হয়তো ওয়াশরুমে যাবে, আর সেখানেই খেল খতম। তনয় বলল, ঠিক আছে, যা করার সাবধানে করো, কেউ যেন না কিছু বোঝে। একদম চিন্তা করবেন না, আপনি শুধু মাল রেডি রাখুন। তনয় নিশ্চিন্তে ফোন কেটে দিয়ে হাসতে হাসতে আসরে ফিরে গেল। প্রায় 20 মিনিট পর আবার ফোন বেজে উঠল। একটু আগে যে ব্যক্তির সাথে কথা বলছিল সেই ব্যক্তির নম্বর স্ক্রিনে ভেসে উঠল। কাজ হয়ে গেছে এই ভেবে খুশিতে নাচতে নাচতে একটু দূরে গিয়ে ফোন ধরল। ওহো সমর, এত তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবে, আমি তো ভাবতেই পারছি না। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি অর্থাৎ সমর বলল, স্যার আপনার ইনফরমেশন ভুল ছিল। মানে? আপনি যে মেয়েটার ফটো আমাকে পাঠিয়েছিলেন সেই মেয়ে এখানে নেই। নেই মানে কি? তুমি ঠিক করে রো নাম্বার চেক করে দেখেছো তো? হ্যাঁ স্যার, আমার ঠিক করা মেয়েটা না খুঁজে পেতে আমি নিজে ক্যামেরাম্যান সেজে গিয়ে খুঁজেছি, কিন্তু ওখানে মেয়েটা নেই। আর বাকি সবাই আছে? না, নেই। আচ্ছা, তুমি তো ক্যামেরাম্যান সেজে গেছিলে, ওদের ফটো তুলোনি? তুলেছি স্যার, আপনাকে দেখানোর জন্যই তুলেছি, দাঁড়ান আপনাকে পাঠাচ্ছি। এই বলে সমর তনয়কে একটা ফটো সেন্ড করে দিল। তনয় দেখলো ফটোতে একদম ধারে বসে আছে আহিল, তারপর কলি, তারপর মোহিনী দেবী, তারপর তিতলি, তারপর তন্নি, তার পাশে একজন ভদ্র মহিলা যিনি আসলে দীপান্বিতা দেবী, তার পাশে একজন পাঞ্জাবি গোছের ছেলে, ওটাই আসলে পায়েল, আর তার পাশে একজন ভদ্রলোক অর্থাৎ আয়ুষ্মান বাবু বসে আছেন। তনয় ভাবলো, কেসটা কি হলো? মামা বাবু তো বললো সবাই একসাথে বেরিয়েছে, তাহলে মেয়েটা গেল কোথায়? আর ওই ছোঁড়া কি যেন নাম, হ্যাঁ রাজ, সেই বা গেল কোথায়? ওরা আবার খবর পেয়ে যায়নি তো? হায় হায়, খবর পেলে আমার লোকেদের পিছু নিয়ে আমিই না ফেসে যাই। ওরে বাবা! এই ভেবে তনয় চটজলদি ফোন করলো সমরকে। তোমাদের আর খুঁজতে হবে না, তুমি তোমার লোককে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো ওখান থেকে, 1 মিনিটও লেট করবে না, ফাস্ট। বাধ্য হয়ে তনয়ের লোকেরা হুড়মুড় করে কনসার্ট থেকে বেরিয়ে এলো। কনসার্ট তখনও চলছে। তখনই মোহিনী দেবীর ফোনে কল এলো। তিনি দেখলেন তার ননদিনী অর্থাৎ বীণা দেবীর ফোন। আরে ঠাকুরজি, কেমন আছো? বীণা দেবী বললেন, ভালো আছি বৌদি, তোমরা কেমন আছো? আর তুমি কোথায় আছো গো বৌদি? অনেক আওয়াজ আসছে পাশ থেকে। আমি গানের প্রোগ্রাম এসেছি গো, বাড়ির সবাইকে নিয়ে ইডেনে। সত্যি বলছো? আমরাও তো ইডেনের কাছেই আছি, কোয়েস্ট মলে কেনাকাটা করতে এসেছি গো। আমি তোমাকে কাল থেকে আসার জন্যই ফোন করছিলাম, ভালোই হলো তুমি আজ থেকেই চলো। কি বলছো কি ঠাকুরজি, আজ থেকে?
কি করে যাই? তোমার দাদা আজ থেকে কি যাবে বলো? উফ বৌদি, দাদা না হয় পরশুই আসুক, তুমি চলো আজ থেকে। তুমি তো জানো বৌদি, বিয়ের আচার অনুষ্ঠানের সব নিয়ম আমি অত জানি না, যতটা তুমি জানো। তাই বলছি বৌদি, তুমি আজ থেকে চলো না। বৌমা তো আছেই দাদার খেয়াল রাখার জন্য, তুমি বরং তোমার পুচকিটাকে নিয়েই চলো। আচ্ছা দাঁড়াও, আমি তোমার দাদাকে ফোন করে জিজ্ঞেস করে নিই, তারপর তোমাকে জানাচ্ছি। এই বলে মোহিনী দেবী ফোন কেটে বিধানবাবুকে জিজ্ঞাসা করে নিলেন। অতঃপর বীণা দেবীরা ইডেনের বাইরে থেকে মোহিনী দেবী ও তিতলিকে পিক আপ করে নিলেন। ঠিক হলো ওনারা বিয়ে পর্যন্ত ওখানে থাকবেন, বিয়ের দিন বাকি সবাই ডাইরেক্ট মন্দিরে পৌঁছে যাবে। তন্নি অবশ্য তিতলিকে নিয়ে যাওয়ার জন্য একটু আপত্তি করছিল, কারণ ও কখনো তিতলিকে ছাড়া থাকেনি। তাই তিতলি রাতে মায়ের কাছে যাব বলে জেদ না করে বসে, কিন্তু তিতলিও বায়না করাতে ওরা আর না করেনি। পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরের পর্ব শুনতে অবশ্যই চোখ রাখবেন পেজে। নমস্কার।